এদিকে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড জাতিসংঘ আন্তর্জাতিক আদালতেও বিচারের সুযোগ আছে ভলগার তুর্ক। সারা দেশে আয়নাঘর আছে, নির্যাতনের সাথে জড়িতদের বিচার হবে বললেন ডক্টর ইউনূস। কমিশনকে সহযোগিতা করলে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সালাউদ্দিন। সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি। বিচারাধীন বিষয়ে কথা বলে ট্রাইব্যুনালকে হেয় করা হচ্ছে, আইসিটি চেয়ারম্যান উষ্মা প্রকাশ। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। শেখ হাসিনার নির্দেশ এবং তদারকিতেই ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানো হয়। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে 1400 নিহতের তথ্য উল্লেখ করে সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে, বেশিরভাগকেই গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা কর্মকর্তারা। এমনকি বিক্ষোভে নারী অংশগ্রহণ ঠেকাতে ধর্ষণ ও শারীরিক আক্রমণও করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ফারুক হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার উপর নৃশংস দমনপীড়ন চালিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। সেই প্রমাণই উঠে আসলো জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার তীব্র বাসনায় বিক্ষোভ দমনে সহিংস আক্রমণের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত হাসিনা। লেলিয়ে দেন আওয়ামী লীগ নেতাকর্মী, তার অনুগত নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট জানায়, একাধিক অভিযানের নির্দেশ ও তদারকি করেন স্বয়ং শেখ হাসিনা। বিক্ষোভকারীদের হত্যার নির্দেশের পাশাপাশি লাশ গুমের আদেশও দেন তিনি। এমনকি বিক্ষোভে নারী অংশগ্রহণ ঠেকাতে ধর্ষণ ও শারীরিক আক্রমণের হুমকি দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতনে নিরাপত্তা কর্মকর্তাদের পাশাপাশি জড়িত ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও। রংপুরে আবু সাইদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিক্ষোভ দমনে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে শটগান। কোমরের উপরে বুক থেকে মাথার দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ক্ষমতাচ্যুত সরকারের এ বর্বরতায় 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে প্রায় 1400 মানুষ নিহত হয়, যার মধ্যে 12 থেকে 13% শিশু। আহত হয় হাজার হাজার মানুষ। প্রতিবেদন বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ মারা গেছে 44 জন। আহত বিক্ষোভকারীদের জরুরি চিকিৎসা সেবাও ব্যাহত করেছিল নিরাপত্তা বাহিনী। চিকিৎসকদের ভয়ভীতি দেখানো ও হাসপাতালের সিসিটিভি ফুটেজ গায়েব করার মতো ঘটনার সাথেও জড়িত ছিলেন তারা। প্রতিবেদনে র্যাব, এনটিএমসি, ডিজিএফআই এর কার্যক্রম সীমিত করা, নিরাপত্তা ও বিচার বিভাগ সংস্কার, দমনমূলক আইন ও প্রতিষ্ঠান উচ্ছেদ, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অনুরোধে গেল সেপ্টেম্বরে একটি দল প্রেরণ করেছিল জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশের জন্য মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানায় অন্তর্বর্তী সরকার। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট। সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ মন্ত্রীদের ভয়াবহ কর্মকাণ্ড উঠে এসেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। এতে বলা হয়, ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন। এমন অবস্থায় বাংলাদেশে বিচারের পাশাপাশি আন্তর্জাতিকভাবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলগার তুর্ক। কাজী ইফতেখার শুভ, ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে সাধারণ আন্দোলনকারীদের উপর হত্যাযজ্ঞের নির্দেশ বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের শীর্ষ মন্ত্রীদের ভূমিকা ছিল অগ্রগামী। পরবর্তীতে বিভিন্ন ভিডিও ফুটেজে তা স্পষ্ট হয়। এবার বুধবার প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিক্ষোভকারীদের দমাতে আরও হেলিকপ্টার চেয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়া বিজেপির কমান্ডারের বরাত দিয়ে এ তথ্য দেওয়া হয়েছে।
শেখ হাসিনার মন্ত্রিসভার এক জ্যেষ্ঠ নেতা জাতিসংঘকে জানিয়েছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে আন্দোলন প্রতিরোধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বান ছিল একটি বড় ভুল। এর মাধ্যমে সহিংসতা ব্যাপক বেড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন অবস্থায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যাযজ্ঞে জড়িতদের আন্তর্জাতিকভাবেও বিচারের সুযোগ রয়েছে। অপরাধীদের বিচারে আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহিতার পথ রয়েছে, এটি বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের বিচার ব্যবস্থার পাশাপাশি বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতেও পাঠানোর সুযোগ রয়েছে। এছাড়াও জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়, 5 থেকে 15ই আগস্ট সংখ্যালঘুদের উপর 37টি হামলা হয়। তবে এর অধিকাংশই ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। কাজীফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করে গেছে, যার একটি নমুনা আয়নাঘর। যারা গুমো আয়নাঘরে নির্যাতনের সাথে জড়িত তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর 3টি স্থানে আয়নাঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার বর্বরতা আর ফেসিবাদের সাক্ষী এই আয়নাঘর। গুম করা ব্যক্তিদের গোপন এই কারাগারেই আটকে রাখা হতো দিনের পর দিন। অমানবিক নির্যাতন হতো বন্দীদের উপর, যার শিকার অসংখ্য মানুষ। ভুক্তভোগীদের নিয়ে বুধবার আলোচিত আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে ঘুরে টর্চার সেল দেখেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ? আমরা এটা করলাম বিনা দোষে। কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলবে 700, কেউ বলবে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘরে যান ডক্টর ইউনূস। ভুক্তভোগীদের কাছ থেকেই শোনেন গোপন বন্দিশালার নির্যাতনের লোমহর্ষক গল্প। 8 বছর এখানেই ডক্টর ইউনূস জানান, বিচারের মুখোমুখি করা হবে গুমের সাথে জড়িতদের। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। তারা করেছে, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদেরকে সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। গুম সংক্রান্ত কমিশনের হিসেবেই 1700-এর উপর মানুষকে গুম করা হয় ফেসিবাদী শাসনের 15 বছরে। 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর কেউ কেউ ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আয়নাঘরের বন্দীদের সাথে যে বর্বরচিত ঘৃণ্য আচরণ করা হয়েছে তা পশুর সাথেও পশু করতে পারে না। বছরের পর বছর যে বন্দিশালায় সরকার বিরোধীদের আটকে রেখে নির্যাতন করা হতো, ছাড়া পাওয়ার পর তারা সেই আয়নাঘরের যে বর্ণনা দিয়েছেন
তার সাথে হুবহু মিল পাওয়া গেছে বুধবার প্রধান উপদেষ্টাকে দেখানো আয়নাঘরের। আয়নাঘর চিহ্নিত হবার পর এবার আয়নাঘরের কুশীলবদের বিচারের মুখোমুখি করার দাবি দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদেরও। আরও জানাচ্ছেন শফিক শাহিন। লোকচক্ষুর অন্তরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি করা এক বেআইনি বন্দিখানার দৃশ্য এটি। মানুষ হিসেবে এমন অন্ধকার ছোট্ট ঘরে থাকার কথা কেউ চিন্তাও করতে পারে না, কিন্তু শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের জন্য এরকম নরক নির্ধারিত ছিল। এমন গুম ঘরে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মাইকেল চাকমা সহ অসংখ্য মানুষ বন্দী ছিলেন, কেউ ৮ বছর, আবার কেউ ৮ দিন। সেই সব বন্দিখানা চিহ্নিত করেন ভুক্তভোগীরা। মানুষের সাথে মানুষ এরকম নিষ্ঠুর আচরণ করতে পারে? আমার তো মনে হয় যে শুধুমাত্র মানুষের পক্ষেই মানুষের সাথে এমন বীভৎস আচরণ করা সম্ভব, মানে বন্য পশু যেটা আমরা বলি, এদের পক্ষে এই রকম মানে নির্দয় নৃশংস আচরণ করা সম্ভব নয়। আয়নাঘরে বন্দি রেখে ভিন্ন মতকে দমন করছে শেখ হাসিনা, এমন প্রামাণ্য চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেন সাংবাদিক তাসনিম খলিল। তাদের প্রামাণ্য চিত্রে ভুক্তভোগীরা যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনার সাথে দেখানো আয়নাঘরের হুবহু মিল পাওয়া গেছে। এখন সরকারের উচিত আয়নাঘরের রক্ষকদের বিচার করা। বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে বাংলাদেশে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে। এটা আমি বা আপনি বা বাংলাদেশ সরকার বলছে না, এটা জাতিসংঘ বলছে। তো এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, প্রত্যেকের উচিত হবে যে নিজেদের প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিটা অপরাধীকে খুঁজে বের করতে গুম কমিশনকে সাহায্য করা। এখনও যারা গুমের শিকার, তাদের খুঁজে বের করার দায়িত্ব সরকারের বলে জানান এই সাংবাদিক। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকার সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে নিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সংস্কৃতি তৈরি করতে হবে। এ সময় দেশের সংকট মোকাবেলায় দাবি ওঠে দ্রুত নির্বাচনের। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক তা কাজে আসবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত ৯৯ ভাগ। এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেন বক্তারা। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে চলমান সংকট মোকাবেলায় দাবি ওঠে দ্রুত নির্বাচনের। আন্দোলন, এই অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। এইটা আমাদের যে সংগ্রাম চলছিল, সেই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার সীমাকে আরো প্রসারিত করেছে। নতুন বাংলাদেশের জন্য এত যুবক অঙ্গহানি হলো, বিএনপি যেন সেই কমিটমেন্টে থাকে। স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যত বড় বড় আন্দোলন হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে যারা ক্ষমতায় গেছেন তারা তো সেরকম করে কমিটমেন্ট রাখেনি। অতএব আমি একদিকে আমার বিশ্বাস এবং আস্থা বিএনপির প্রতি রাখতে চাই।
এখন পর্যন্ত সার্বিক দিক বিবেচনায় বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসাইন। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। চিকিৎসকরা খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানিয়েছেন তিনি। খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে ডক্টর জাহিদ বলেন, ডাক্তাররা যখন মনে করবেন তিনি দেশে ফেরার মতো অবস্থায় আছেন তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে যাবার পর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। 17 দিন পর গত 25 জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। উনি ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই-অগাস্ট হত্যা মামলার তদন্ত শেষ হবার আগেই বাইরে রায়ের সময়সীমার কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। বুধবার দুপুরে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে বিষয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এ সময় আদালত স্বাধীনভাবে কাজ করবে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। তামজিদ সুমনের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার অন্তত 3টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। ঠিক এর পরদিনই রায় নিয়ে আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হয়নি তার আগেই বাইরে রায়ের কথা বলা হচ্ছে, এতে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। জিয়াউল আহসান উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে। এছাড়া রামপুরায় জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ পতনের 6 মাস পরে এসেও তাদের দোসরদের হাতে গণতন্ত্রকামীদের জীবন দেয়া বিপ্লবীদের বড় ব্যর্থতা অভিযোগ করে দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত আবুল কাশেমের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর দেশে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। এই দেশ থেকে চিরতরে মুজিববাদকে বিদায় জানাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী রাজনীতিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানান তিনি। জানাজা শেষে আবুল কাশেমের লাশ নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ গিয়ে শেষ হয়। আবুল কাশেমকে তার গ্রামের বাড়ি গাজীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আমাদের এই জুলাই বিপ্লবের সৈনিককে আমাদের আওয়ামী লীগের দূষণদের হাতে আমাদের নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেইলিয়র। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে সয়াবিন তেলের ঘাটতি আছে স্বীকার করে 7 থেকে 10 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর সংকটের জন্য ডিলারদের মজুদি কারণ, মিল মালিকদের দায় নেই বলেও জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। আর এ মাসের মধ্যে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় 27,000 কর্মীর সব পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। সপ্তাহখানেকের বেশি সময় ধরে আবারও রাজধানীর বাজারে সহজে মিলছে না সয়াবিন তেল। কোথাও কোথাও সাথে অন্য পণ্য নিলেই সয়াবিন তেল দিচ্ছেন খুচরা বিক্রেতারা। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে বাজারে সয়াবিন তেলের ঘাটতির কথা স্বীকার করলেও এজন্য বড় প্রতিষ্ঠানগুলোর দায় নেই বলে জানান তিনি। প্রাপ্যতার ক্ষেত্রে কিছু স্বল্পতা আছে বাজারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং আমরা মিলগুলোর কাছ থেকে ডেটা নিচ্ছি তারা কি পরিমাণ তেল সরবরাহ করছে বাজারে। আমরা দেখছি যে প্রয়োজনের থেকেও অতিরিক্ত তেল তারা সরবরাহ করছে খুচরা পর্যায়ে এবং যারা ডিলার্স আছেন এনারা সবাই এক ধরনের মজুদে অনুপ্রাণিত হন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়বে কিনা। প্রত্যেকটা পণ্যের মূল্য আরো কমবে। আর 18 ফেব্রুয়ারি বৈঠক করে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর সব কর্মীর আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল একযোগে প্রায় 27,000 কর্মীর বেকার হয়ে যাবার বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। এই সরকারের কোনো পলিসি না যে চাকরি বাকরি হারিয়ে দেওয়া লোকজনকে বাড়ি পাঠায় দেবো, নট অ্যাট অল। একটা সার্কমস্টান্সেস বুঝতে হবে যে প্রায় 40,000 crore টাকা এখন কোনো ব্যাংক বলছে এটা বিক্রি করলে আমার টাকা মিলবে না, যার যার পাওনা একদম তাদের অ্যাকাউন্টে চলে যাবে ফেব্রুয়ারির মধ্যে, এই মাসের মধ্যেই। অর্থ বিভাগ হতে পারে, শেয়ার বিক্রি বা অ্যাসেট বিক্রি হবে, এইগুলো আমি সম্পূর্ণভাবে 18 তারিখ সময় দিয়েছি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে বলেন ছাত্র জনতা হত্যার বিচার নিশ্চিতের মূল লক্ষ্য বজায় থাকবে। বিচার হবে সে রিপোর্ট ও নো রিপোর্ট। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সাফল্য ঐতিহ্য সংগ্রামকে সামনে রেখে তাদের কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক মত বিনিময় সভার আয়োজন করে যুবদল মালয়েশিয়া শাখা। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন কুয়ালালামপুরের আমপাংয়ের হোটেল ডি পালমাতে মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে রমজান আলী, নাজমুল হাসান ও বাদল কারাবের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বদলুর রহমান খান, সহ সভাপতি তালহা মাহমুদ, সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস.এম. বশির আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন। মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন শেখ মোহাম্মদ সেলিম, মিনহাস মণ্ডল, নূর এ সিদ্দিকী সুমন, রাসেল রানা প্রমুখ। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু তাহের। সময় আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, এই সমস্ত সহযোগিতা বাংলাদেশের মানুষ কিন্তু মনে রেখেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের টেকসই উন্নয়ন, শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কারের কাজ শুরু করলেও বিমান টিকেটের সিন্ডিকেট, অভিবাসী কর্মী প্রেরণায় ব্যয় বৃদ্ধি এবং এ সকল সিন্ডিকেট ভাঙার বিপরীতে দুর্নীতিবাজ এই সিন্ডিকেট গ্রুপ আরও শক্তিশালী হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে মনে করেন প্রবাসীরা।
মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, প্রবাসীদের ওপর এমন অন্যায় চাপিয়ে দেবার প্রতিবাদে রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া শাখার মহানগর কমিটি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রবাসীদের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কতটুকু সফলতা বা ব্যর্থ হয়েছেন নেতারা বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন প্রবাসীদের জন্য দৃশ্যমান তেমন কোনো ভালো পরিবর্তন আনে না। এতে সভাপতিত্ব লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন। সংবাদ সম্মেলন সভাপতি পরিচালনা করেন মামুন মিয়া। বিমান টিকেটের সিন্ডিকেটের লাগাম ধরে টানতে না পারলে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন প্রবাসীরা। সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় জমকালো আয়োজনে উদ্বোধন হয়ে গেল বাংলাদেশে মালিকানাধীন কুমিল্লা হোটেল। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কা নগরীর খোদাই মিলেনিয়াম হোটেলের পাশে কুমিল্লা হোটেলের ফিতা কেটে উদ্বোধন করেন সৌদি নাগরিক ফাহাদ। এ সময় কুমিল্লা হোটেলের পরিচালক হাজি আবু তাহের, হাজি মিলন, ব্যবসায়ী মোজাম্মেল হক, মোহাম্মদ আয়ুব, আমির হামজা, মুজিবুর রহমান, নুরুল আলম, সোলেমান সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের নাগরিকরা মানসম্মত ভালো খাবার ও প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেন। শেষে কুমিল্লা হোটেলের পরিচালক হাজি তাহের প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এবার স্পানি প্রিমিয়ামটি খেলার খবর। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্য নিয়ে এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবারের আসরে বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটারদের, সে লক্ষ্যে প্রস্তুতিও ভালো বলে জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশের অধিনায়ক। মমিনুর রিপনের রিপোর্ট। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্যের কথা জানান বাংলাদেশের অধিনায়ক। তবে অতি আত্মবিশ্বাস কিংবা জোর করে নয়, দলের প্রতি আস্থা রেখেই এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শান্ত। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। অবশ্য প্রতিটি বৈশ্বিক প্রতিযোগিতার আগে এমন আশার বাণী শোনালেও শেষ পর্যন্ত বাংলাদেশ হতাশ করেছে অনেকবারই। তবে বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সবচেয়ে বড় সাফল্য আছে লাল সবুজদের। 2017 সালে সেমিফাইনাল খেলেছিল তারা। এছাড়া রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। সেই দলের অনেকেই খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অনুপ্রেরণার পাল্লাটা ভারী হয় এবারের আসর নিয়ে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক। আমার মনে হয় যে আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে বৃহস্পতিবার দিবাগত রাত 1:45 ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছে এনটিভির মধ্যরাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। হাসিনার নির্দেশে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড জাতিসংঘ, আন্তর্জাতিক আদালতেও বিচারের সুযোগ আছে বলকাটোর। সারা দেশে আয়নাঘর আছে, নির্যাতনের সাথে জড়িতদের বিচার হবে বললেন ডক্টর ইউনূস। কমিশনকে সহযোগিতা করলে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, সালাউদ্দিন। সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দাবি। বিচারাধীন বিষয়ে কথা বলে ট্রাইব্যুনালকে হেয় করা হচ্ছে আইসিটি চেয়ারম্যান উসমা প্রকাশ। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।